৪ তারিখের পরে কিছু ঘটনা ঘটবে বলেছিলেন, সেইটা নিয়ে হাইকোর্টে কেস হয়েছে এবং আজকে হাইকোর্টে সেটা নিয়ে বিচারপতি বলেছেন উনি একজন ল মেকার, তার এভাবে বলা উচিত হয়নি। যদি ভোটের ফলাফল একটা অন্যরকম হতো তাহলে হুম, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে হুম। পারত। যদিও তাকে বা মানে ছাড় দেওয়া হয়েছে এবং দেশ ছেড়ে যেতে বারণ করা হয়েছে হুম। ৩০ তারিখ পর্যন্ত। নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস এখন এক কোণঠাসা দল। একের পর এক কোপ পড়ে চলেছে দলের উপর। অভিষেক ব্যানার্জি সেই কোপের কেন্দ্রস্থলে। রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য দাবি করেছেন, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে কেন্দ্রীয় সংস্থাগুলি ভবিষ্যতে আরও চাপ বাড়াতে পারে। যদিও এখনো পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে আদালতে কোনো অপরাধ প্রমাণিত হয়নি, তবু ইডি ও সিবিআই এর জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতার হওয়া কয়েকজনের বয়ান নিয়ে জল্পনা তুঙ্গে। অভিষেক ব্যানার্জি গ্রেফতার হওয়ার আশঙ্কা কতটা, আর কি কি কেসে আপনার মনে হয় অভিষেক ব্যানার্জি গ্রেফতার হতে পারে? প্রথম কথা, আশঙ্কা তো এইভাবে বলা যায় না। এখন অনেকগুলোই কেস অনেকভাবে ঝুলে আছে। তার মধ্যে লিপস অ্যান্ড বাউন্সের, ডিসপ্রপোর্শনের অ্যাসেট, অভিষেক ব্যানার্জির কি কি সম্পত্তি ছিল ইত্যাদি নিয়ে নানা সময় মামলা হয়েছে এবং তাকে বহুবার জেরা করা হয়েছে। কালীঘাটের কালকুকে জেরা করা হয়েছে, তার গলার স্যাম্পল, ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি কোথাও গিয়ে মামলা আটকে গেছে। এখন তখনই সিপিএম বা অন্যদের পক্ষ থেকে সেটিং এর একটা বক্তব্য আসতো, কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা বড় সেকশন যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের দাবি হচ্ছে যে কোনোভাবেই হোক অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে। এখন আইনগতভাবে অ্যারেস্ট করার মধ্যে মানুষ কেন গ্রেপ্তার হয়? মানুষ গ্রেপ্তার হয় চুরি করলে, মানুষ খুন করলে, মানুষ ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, এই ডিএ কেস এবং যেটা ইডি সাধারণত করে, আমরা দেখতে পাচ্ছি এই কেসে পলিটিশিয়ানদের একটা বিরাট পরিমাণ অংশ গ্রেপ্তার হন। এবং এই সুজিত বসু গ্রেপ্তার হলেন, ইডি কেসে গ্রেপ্তার হলেন। পার্থ চ্যাটার্জি, ইডি সিবিআই যদি করে, এখন জানি না সেখানে কোন কেসের কি পর্যায়ে আছে, নিটিগ্রিটি অভিষেক ব্যানার্জি যারা লয়ার তারা বলতে পারবেন, কিন্তু এর আগেও বিভিন্ন কেসে ডাকা হয়েছিল তাকে, বিভিন্নভাবে তিনি তথ্য প্রমাণ দিয়েছেন, ফলে কখনোই জেরা হলেও তিনি গ্রেপ্তার হননি। যদি আমি অভিষেক ব্যানার্জির আহ যে ঘটনাগুলো ঘটেছে যার জন্য উনি গ্রেফতার হতে পারেন, সেটা কয়লাকাণ্ড হোক বা এফিডেভিটে উনি যা জমা দিয়েছেন, ওনার কি অ্যাসেট আছে সেখান থেকে বেরিয়েছে, শুভেন্দু অধিকারী লিস্ট বের করেছে, আরো অ্যাডিশনাল 14খানা অ্যাসেট লিপস অ্যান্ড বাউন্সের আছে, অভিষেক ব্যানার্জির 4টে আছে, ওনার বাবা মা 6টা 5টা করে আছে, অভিষেক ব্যানার্জি এবং সায়নীর যৌথভাবে একটা ফ্ল্যাট আছে যার নামে অভি এবং শানি লেখা রয়েছে। তো তারপরে ইয়ের সামনে স্টেজের ওপর দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা যে উল্টে লটকে সোজা করে দেব, ডিজে বাজবে, এইসব আমি আমি কয়েকটা বললাম, আরো হয়তো অনেক কিছু আছে, কয়লাকাণ্ড, এই সব কিছুর কেসের মধ্যে আপনার কোনটা মনে হয়, কোন কেসটা আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির এগেনস্টে সব থেকে জোরালো? না, উনি ৪ তারিখের পরে কিছু ঘটনা ঘটবে বলেছিলেন, সেইটা নিয়ে হাইকোর্টে কেস হয়েছে এবং আজকে হাইকোর্টে সেটা নিয়ে বিচারপতি বলেছেন উনি একজন ল মেকার, তার এভাবে বলা উচিত হয়নি। যদি ভোটের ফলাফল একটা অন্যরকম হতো তাহলে হুম, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে হুম, পারতো। যদিও তাকে মানে ছাড় দেওয়া হয়েছে এবং দেশ ছেড়ে যেতে বারণ করা হয়েছে হুম, ৩০ তারিখ পর্যন্ত। এটা গেল এক। হুম, সেকেন্ড হচ্ছে শেখ ব্যানার্জি এবং সায়নী ঘোষের সম্পত্তি নিয়ে যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ফেক। সেটা জানা গেছে সেভেন ট্যাঙ্কস লেনের যে সম্পত্তি সেটা সম্পূর্ণ একজন অন্য লোক, তার নাম অভিষেক, তার স্ত্রী সায়নী ঘোষ, এবং তাদের বাড়িতে গিয়ে লোকেরা দেখেছে, তারা বিরক্ত হয়ে গেছে যে আমাদের নামে প্রপার্টি রেজিস্ট্রেশন, আমাদের সবকিছু লোকে এসে আমাদের উত্ত্যক্ত করছে। তা এটা প্রমাণ হয়ে গেছে যে এটা পুরো ফেক। ৩ নম্বর কেস হচ্ছে অন্যান্য অংশ। এখন অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেটা তৃণমূলের যিনি মুখপাত্র কুণাল ঘোষরাও বলছেন, যে অভিষেক ব্যানার্জির যা যা ঘোষিত সম্পত্তি তিনি যেটা হলফনামায় দিয়েছিলেন ইলেকশনের সময়, সেইটাই তার প্রপার্টি, এবং তার বাইরে যদি কিছু প্রপার্টি কারোর জানা থাকে, কেউ কিছু বলতে পারে, তাহলে তারা সেটা বলুক, তারা সেটা চ্যালেঞ্জ করুক। এখনো পর্যন্ত সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি। এবং আরেকটা জিনিস দেখলাম যে প্রথম দিকে অনেক প্রপার্টির তালিকা চলে এসেছিল, বিজেপি পক্ষ থেকেও লোকে শেয়ার করছিল, কিন্তু যে মুহূর্তে সায়নী ঘোষ যিনি তৃণমূলের সাংসদ এবং অভিষেক ব্যানার্জির লয়াররা এটা নিয়ে কাউন্টার করেছেন যে যারা বা যে মিডিয়া এগুলো বলবে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, পার্টিকুলারলি কিছু বিজেপি লিডার,
এবং তারপরে বিজেপির পক্ষ থেকে সেগুলো প্রায় ডিলিট করে দেওয়া হয়েছে। ফলে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না যেগুলো মুখে বলা হয়েছে সেগুলোর সাথে বাস্তবে কতগুলো সম্পত্তি মিলছে বা মিলছে না। প্রশ্নদা, এই যে আপনি বললেন যতক্ষণ না ফাইনাল এফিডেভিট লিস্ট করে জমা দেওয়া হবে ততক্ষণ এর মধ্যে কিছু করা যাবে না। আমার এটাই প্রশ্ন, ইডি আপনার কি মনে হয়, আপনার অনুমানে ইডি সিবিআই এর কাছে কি সত্যিকারের এভিডেন্স প্রমাণ আছে? কারণ কোর্ট রুমে তো ক্রস এক্সামিনেশন হবে এবং সেখানে তথ্যের দরকার হবে, প্রমাণের দরকার হবে। সেগুলো কি ইডি সিবিআই কাছে আছে, নাকি শুভেন্দু অধিকারী শুধুই কথা বলে দিলেন যে 14টা প্রপার্টি, 15টা প্রপার্টি, 5টা প্রপার্টি? উনি তো কোনো প্রমাণ দিয়ে বলেননি, উনি শুধু বলেছেন যে এতগুলো প্রপার্টি আছে, কোনো প্রমাণ দিয়ে বলেন। এবং ইডি সিবিআই তো রাজনৈতিক ওপরে নির্ভর করে, এটা আমরা বরাবরই দেখেছি। তাহলে তো নারদ স্টিংকার বা নারদা স্টিংকার যা ম্যাথু স্যামুয়েল করেছিল, এবং পরে আমি একাধিকবার ম্যাথু স্যামুয়েলের সাথে সামনাসামনি কথা বলেছি, অন্যভাবেও কথা বলেছি। ও কিন্তু এইভাবে খুব স্ট্রিক্ট যে এই টাকাগুলো দিয়েছিলাম এবং এগুলো তো প্রমাণ সাপেক্ষ, সেটা সবাই দেখতে পেয়েছিল। তাতে তৃণমূলের কাকলি ঘোষ, শুভেন্দু অধিকারী, সৌগত রায় সবাই ছিলেন। কিন্তু সেটা নিয়ে আমরা দেখলাম 2016 সালের ইলেকশনের আগেকার কাণ্ড। নরেন্দ্র মোদী সেটা প্রচারে করেছিলেন। আজকে 2026, পাক্কা 10 বছর হয়ে গেছে, কোনো ল মেকারের কিছু হয়নি, কেউ অ্যারেস্টও হয়নি। এরপরে আমরা দেখেছিলাম ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে অভিযোগ উঠেছিল, 1 কোটির ও টাকার বেশি ছবি, সেটা নিয়ে তদন্ত হয়েছিল। আইটি ইনকাম ট্যাক্স তদন্ত করেছিল 1,75,00,000 টাকার ছবি, সম্ভবত সুদীপ্ত সেনের। সেটা নিয়েও কত গেল সেটাও দেখতে পেলাম না। 3 নম্বর হচ্ছে চিটফান্ড কেলেঙ্কারি, সুদীপ্ত সেন সহ, যেগুলোতে এখনো পর্যন্ত কোনো 8-9 বছর, 10 বছর হয়ে গেছে। পার্থ চ্যাটার্জি জেল কেটেছেন, বেরিয়ে এলেন জামিনে, অর্পিতা জেল কেটেছেন, এখনো পর্যন্ত 8-9 বছরের পরেও কোনো কনভিকশন নেই। অর্থাৎ ইডি এবং সিবিআই তাদের এই কনভিকশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো প্রমাণ সাপেক্ষ নয়। যারা গ্রেপ্তার হয়েছে টিএমসি থেকে, সুজিত বসু ওনার ছেলে, এবং তাছাড়াও বেশ কিছু কাউন্সিলরসরাও গ্রেপ্তার হয়েছে, যদি আমি খুব ভুল না বলে থাকি, আপনার কি মনে হয় এরা আত্মসমর্পণ করবে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বা টিএমসির বিরুদ্ধে সরকারি গওয়া হয়ে যাবে? দেখুন, একটা কথা হচ্ছে, তৃণমূল আমলে লোকে অবৈধভাবে প্রচুর অর্থ উপার্জন করেছে, এটা সবাই জানে। আমার ইডির মেন কেস কি, আপনার আয়ের থেকে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, আপনার সম্পত্তির পরিমাণ বেশি, এটা সহজ কথায় বুঝতে হবে। এটা প্রথম ইউজ হয়েছিল ইন্টারেস্টিংলি, লালু যখন ফটা স্ক্যামে হেসে প্রায় জেল যায়, তখন রাবড়ির বিরুদ্ধে হয়েছিল ডিসপ্রপোর্শনেট অ্যাসেট। রাবড়ির যে সম্পত্তি ছিল, রাবড়ি দেবীর বিরুদ্ধে যখন এই কেসটা আনা হয়েছিল, তখন বলা হয় তার সম্পত্তির পরিমাণ বেশি। আপনার আয়ের উৎস কি ছিল? রাবড়ি দেবী বলেছিল গরু বিক্রি করে আর দুধ বিক্রি করে আয়, কিন্তু দুধ বিক্রি করে দেখা গেল ওই সময় ওই আয় হয় না। সেটা প্রায় আজ থেকে 25 বছর আগেকার। তখন আমি যে ইডির অফিসার, আজ থেকে 20-25, তখন সবেমাত্র ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, এই কেসটার একটা বৈশিষ্ট্য আছে। এটা যার বিরুদ্ধে সাধারণত কি হয়, খুন করা, চুরি করা, অন্য কেসে পুলিশকে প্রমাণ করতে হয় যে ও চোর। আর এই ডিসপ্রপোর্শনেট অ্যাসেট ক্ষেত্রে বা ইডির ক্ষেত্রে প্রমাণ করতে হয় যে আমি নির্দোষ। উল্টো দিক থেকে, যেরকম ডিসপ্রপোর্শনেট অ্যাসেট আরেকজনের ক্ষেত্রে হয়েছিল ইডির কেস, তার নাম হচ্ছে মোহাম্মদ আজহারউদ্দিন, ভারতের ক্যাপ্টেন। তাকে প্রমাণ করতে হয়েছিল সে নির্দোষ, উল্টো দিক থেকে প্রমাণ করতে হয়। সুতরাং এই যে অভিযোগগুলো এলেও যার বিরুদ্ধে অভিযোগ থাকবে তাকে তখন প্রমাণ করতে হবে নির্দোষ। এইবার তৃণমূলের একটা বড় সেকশন গত 15 বছরের ক্ষমতায় থাকাকালীন জনপ্রতিনিধি হতে পারে, না হতে পারে, তাদের অবৈধ অর্থে তারা বলিয়ান হয়েছে, সবাই জানে। পলিটিক্যাল পার্টির লোকেরা সব দলেই হয়, এই আমলে বেশি হয়েছে। এইবার যারা ধরা পড়বেন তাদের তো মামলা চলবে, কিন্তু তাদেরকে মামলা থেকে যদি মুক্তি পেতে চান তাদেরকে প্রমাণ করতে হবে। এইবার ইডির বা যেহেতু এগুলো হোয়াইট কালার ক্রাইম, সহজে ওই রকম আরজিকর কাণ্ডের মতো বা মার্ডার বা ধর্ষণের মতো যত দ্রুত সাজা হয় না, কাগজপত্রতে হয়। সুতরাং ইট উইল টেক ইয়ার্স। এবং এরা উল্টো দিক থেকে যে অভিযুক্ত, সে চায় এটাকে কেসটাকে টানতে, তাতে যাতে দেরি হয়। সুতরাং এত সহজেই বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধরা পড়বে, কিছুদিন জেল খাটবে, তারপর যেহেতু এদের কারোর বিরুদ্ধেই দেশদ্রোহিতার নেই, এনআইএ নেই, সুতরাং আলটিমেটলি এক সময় মুক্তি পাবে, তারপর ওই কেস চলতেই থাকবে। অভিষেক ব্যানার্জির কাছে একটাই আর অপশন আছে,
সেটা হচ্ছে বিজেপির সাথে সেটিং করা। এটা কতটার এটার ব্যাপারে আপনার কি মতামত? না, এখন আর বিজেপি কারোর সাথে সেটিং এ করতে যাবে না। সেটিং ততদিনই লোকে করে যতক্ষণ আমার লাভ থাকে। আজকে তারা অ্যাবসলিউট, তারা 45% ভোট পেয়েছে। হিন্দুদের মধ্যে 62 থেকে 65% লোক তাদের ভোট দিয়েছে। তাদের 200-র ওপরে এমএলএ। তারা সামনে 2029-এ 42টার মধ্যে 40টা আসন জেতার স্বপ্ন দেখছে। তো আমি কেন সেটিং করতে যাবো এইরকম অবস্থায়? 40টা না বা 35টা জিতবে। তো এই অবস্থায় তার আর কোন রকম সেটিং এর তার কোনো প্রয়োজনীয়তাই নেই। কাউকে তার ছাড়ার কোনো প্রশ্ন নেই। লোকে ততক্ষণই করে যতক্ষণ না আমি নিজে বলিয়ান হয়েছি। আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি নীতিশকে লাস্ট 20 বছর ততদিনই দরকার ছিল যতদিন 2005 থেকে 2025-এর ইলেকশন জেতা, যতদিন সে ফুটিংস পায়নি। যখন পেয়ে গেল নভেম্বরের ইলেকশনে, আজকে নীতিশ কুমার কোথায়? নীতিশ কুমার নেই, তার ছেলে তার মতো ঘুরে বেড়ায়। কি স্বাস্থ্যমন্ত্রী হয়েছে, কি হয়েছে, তার দলের ওই 2-3 জন মিলে চালায়, তাদের কিছু যায়ও না আসেও না। লালন সিংকে কে মানে, অন্যদেরকে কে কি করে, তাদের এখন সম্রাট চৌধুরী পেয়ে গেছে। আর জেডিইউকে খুব দরকার আছে? আমার তো মনে হয় না। যখন কোনো পলিটিক্যাল পার্টি তার নিজের ফুটিংস পেয়ে যায় তখন তার অন্য লোকের দরকার হয় না।